হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ এইচএসের সেমিস্টার 4-এর 2025-26-এর যে এবিটিএ টেস্ট পেপার তার এসি 30 পেজের সমস্ত জিওগ্রাফি কোশ্চেন। প্রথমত দেখে নাও যেগুলো আছে পার্ট এতে এসি 30 পেজে 5 নম্বরের কোশ্চেন আছে, তারপরে 2-এর দাগে 3 নম্বরের কোশ্চেন আছে, 3-এর দাগে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে পার্ট এতে। তার মধ্যে প্রথম কোশ্চেন দেখো, 1-এর ক, অভিসারী পাতসীমানা অঞ্চলে গঠিত ভূমিরূপগুলির উৎপত্তি ব্যাখ্যা করো। অভিসারী বা ধ্বংসাত্মক পাতসীমানা, যেটাকে কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বলছে। ফার্স্টে সংজ্ঞা দিয়েছি, তোমরা দেওয়ার চেষ্টা করবে। যে পাত সীমানা বরাবর দুটি ভিন্নধর্মী বা সমধর্মী পাত ম্যাগমা নিম্নমুখী পরিচালন স্রোতের প্রভাবে পরস্পরের দিকে অগ্রসর হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী পাত সীমানা বলে। ফার্স্টে অভিসারী পাত সীমানাটা কি সেটা ইন্ট্রোডাকশন বা সংজ্ঞা আকারে দেওয়ার চেষ্টা করবে। দুটি পাতের মধ্যে অধিক ঘনত্বযুক্ত ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং প্রচণ্ড উষ্ণতায় গলে যায়, তাই একে বিনাশকারী পাত সীমানা বা ধ্বংসাত্মক পাত সীমানা বলে। এই ধ্বংসাত্মক বা বিনাশকারী যে অভিসারী পাত সীমানা, এখানে কি কি ভূমিরূপ তৈরি হয়? এতে হচ্ছে মহাদেশীয় পাত সীমান্তের সৃষ্টি ভূমিরূপ, যেটা কি কি দেওয়া আছে দেখবে। 1-এ আছে নবীন ভঙ্গিল পর্বত, 2 নম্বরে আছে স্টুডার ফ্লিস, 3 নম্বরে আছে উঁচু মালভূমি, 4 নম্বরে আছে ইমব্রিকেট চুটি, বিতে আছে মহাসাগরীয় পাত সীমানা ও সৃষ্টি ভূমিরূপ, অর্থাৎ ওশিয়ানিক প্লেট বাউন্ডারিতে কি কি তৈরি হয়। 1-এ সমুদ্র খাত তৈরি হয়, ওশেন ট্রেঞ্চ। 2 নম্বরে বৃত্তচাপীয় দ্বীপমালা। 3 নম্বরে আর কিছু নেই। এবার সিতে যেটা আছে মেন পয়েন্টের আন্ডারে মহাসাগরীয় পাত সীমানায় কার্ডিলেরা দিয়েছি, কার্ডিলেরাতে ভঙ্গিলা পর্বত আর আর আগ্নেয় পর্বত 2 নম্বরে আছে। 3 নম্বরে আছে অবনমিত আগ্নেয়গিরি। এগুলা উদাহরণ সবগুলা দেওয়া আছে, ব্যাখ্যাও করা আছে। মোটামুটি 5 নম্বরের কোশ্চেন। 3টা প্লেট যে বাউন্ডারি আছে, মহাদেশীয়, 3টা বাউন্ডারি দিয়ে 2টো করে মিনিমাম দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ 3টায় 6টা হলে 5 নম্বরের জন্য ঠিকঠাক আছে। 2টো করে দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। নেক্সট যেটা আছে 2-এর দাগের কোশ্চেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণগুলি উদাহরণসহ লেখো। 1-এর 2 নম্বরের বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণগুলি কি কি। 1 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন যেমন গাড়ি, প্লেন, জাহাজ এবং শিল্প কলকারখানা, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়, যা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে। একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়া বা একটি দীর্ঘ দূরত্বের বিমান যাত্রা থেকে নির্গত গ্যাসের উদাহরণ। জীবাশ্ম জ্বালানির হিউজ ব্যবহার, যেটা বিশ্ব জলবায়ু পরিবর্তন করছে, কারণ এইসব গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে বৃদ্ধি পাওয়া মানে কি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটা জলবায়ুর একটা পরিবর্তনের অন্যতম কারণ। 2 নম্বরে হচ্ছে বন উজাড় বা যাকে ইংলিশে বলে ডিফরেস্টেশন। এর কারণ কি, কৃষিকাজ, কাঠ সংগ্রহ বা অন্যান্য প্রয়োজনীয় গাছ কাটা হলে গাছ কার্বন শোষণ করতে পারে না এবং সঞ্চিত কার্বন বায়ুমণ্ডলে মুক্ত হয়। উদাহরণকে আমাজন বা সুন্দরবনের মতো বিশাল বনভূমি কেটে ফেলা CO2 শোষণকারী গাছের সংখ্যা কমিয়ে দেয়। 3 নম্বরে যেটা আছে পশুপালন, লাইভস্টক ফার্মিং, গরু ভেড়ার মতো গবাদি পশুর হজম প্রক্রিয়া থেকে প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়। 4 নম্বরে আছে শিল্প নির্মাণ, ইন্ডাস্ট্রি অ্যান্ড কনস্ট্রাকশন, যেটা সিমেন্ট, লৌহ ইস্পাত, প্লাস্টিক মতো জিনিস তৈরিতে প্রচুর শক্তি লাগে, যা জীবাশ্ম জ্বালানি থেকে আসে ও খনন ও অন্যান্য প্রক্রিয়া থেকে গ্যাস নির্গত হয়। 5 নম্বরে যেটা আছে কৃষি বা এগ্রিকালচারের ক্ষেত্রে নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার থেকে নাইট্রাস অক্সাইড নির্গত হয় এবং খাদ্য উৎপাদন প্রক্রিয়া থেকে গ্রিনহাউস গ্যাস বের হয়। জমিতে সার প্রয়োগ করে ধান চাষের জন্য সময় মিথেন গ্যাস নির্গমন ঘটে। অতিরিক্ত ভোগ ও জীবনযাত্রা, যেটা আছে অতিরিক্ত পণ্য উৎপাদন ব্যবহার, যা শক্তি ও সম্পদের অপচয় ঘটায় এবং পরোক্ষভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন বাড়ায়। উদাহরণ দ্রুত ফ্যাশন শিল্পের কারণে অতিরিক্ত পোশাক তৈরি, বর্জ্য বৃদ্ধি বা অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার, এইগুলাই মোটামুটি কারণ। এবারে 2-এর দাগের যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। 2টি প্রশ্নের উত্তর দিতে বলছে। 3 নম্বরের কোশ্চেন, ক্ষয় চক্রের দ্বিতীয় পর্যায়ে নদীর সংখ্যা সর্বাধিক থাকে কেন। ক্ষয় চক্রের হতো চলের হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং এর সময়। ক্ষয় চক্রের দ্বিতীয় পর্যায়ে নদীর সংখ্যা সর্বাধিক থাকে কেন। কোশ্চেনগুলো টেস্ট পেপার থেকে একটু দেখে নেবে পারলে। নদীর ক্ষয় চক্রের দ্বিতীয় পর্যায়ে বা যৌবন অবস্থার শেষ ভাগে
নদীর সংখ্যা সর্বাধিক হওয়ার প্রধান কারণগুলি কি কি আছে? 1 নম্বরে আছে জল বিভাজিকার বিভাজন, 2 নম্বরে আছে উপনদীর উৎপত্তি, 3 নম্বরে আছে ভূমিভাগের ব্যবচ্ছেদ, 4 নম্বরে আছে নদী গ্রাস। এইসব কারণবশত হচ্ছে ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে শেষের দিকে নদীর সংখ্যাটা সবচেয়ে বেশি হয়। ব্যাখ্যা করা আছে এর কারণ, উপযুক্ত কারণ সহ ব্যাখ্যা করা আছে। 4টা পয়েন্টই আছে। 3 নম্বরের কোশ্চেন লেখার চেষ্টা করবে বা পুরোটা পড়বে, বেশি দেওয়া নেই যেহেতু তোমরা এইচএসএ স্টুডেন্ট। এবারে 2 নম্বর যেটা আছে 2-এর 2, বিভিন্ন ধরনের তটভূমি সম্পর্কে চিত্র সহ লিখতে বলেছি। তটভূমিটা কি? উপকূলের সামনের অংশকে তটভূমি বলা হয়। সাধারণত জোয়ারের জলের ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমার মধ্যবর্তী অংশ, অর্থাৎ জোয়ারের সময় জল ঠিক যতটা যায় আর ভাটার সময় অর্থাৎ নিম্নর সময় জল ঠিক যতটা নামে সেই যে অঞ্চলটাকে হচ্ছে তটভূমি বলা হয়। তটভূমির উপর সমুদ্র তরঙ্গের দ্বারা বাহিত নুড়ি বালি সঞ্চিত ঈষৎ ঢালু ভূমির সৃষ্টি হয়, যা সমুদ্র সৈকত বা বেলাভূমি নামে পরিচিত, যেটাকে সি বিচ আমরা বলে থাকি। সম্মুখ তটভূমি মরা কোটালে ভাটার সর্বনিম্ন জলতল সীমা থেকে ভরা কোটালে জোয়ারের সর্বোচ্চ জলতল সীমার মধ্যবর্তী অংশকে সম্মুখ তটভূমি বলে। 2 নম্বরে যেটা আছে পশ্চাৎ তটভূমি আছে, দেখো সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূলের খাড়া পাড় বা ভূগুটর পর্যন্ত অংশ যেখানে সর্বোচ্চ ঝটিকা তরঙ্গের জল এসে পৌঁছে তাকে পশ্চাৎ তটভূমি বলে। পুরাদেশীয় তটভূমি বলা আছে 3 নম্বরে, দেখো বুলেট বুলেট দিয়ে করা আছে। সমুদ্র জলের নিম্ন সীমা থেকে মহীসোপানের শেষ প্রান্ত পর্যন্ত অংশ হলো পুরাদেশীয় তটভূমি। পুরাদেশীয় তটভূমির জলে নিমজ্জিত বা মগ্ন থাকে বলে একে মগ্ন তটভূমি বলে। তারপর 4 নম্বর যেটা আছে, দেখো পশ্চাৎদেশীয় তটভূমি আছে। সম্মুখ তটভূমির সামনের অংশ এবং পুরাদেশীয় তটভূমির পেছনের অংশ যেখানে উর্মিভঙ্গ হয়, ফেনা মিশ্রিত সার্ফ সৃষ্টি হয়, অর্থাৎ জোয়ারের জলটা যেখানে পর্যন্ত লাস্ট পৌঁছচ্ছে সেখানে যে উর্মিভঙ্গটা হচ্ছে অর্থাৎ ঢেউগুলা যে ভাঙছে সেখানে যে ফেনা মিশ্রিত অংশটা তৈরি হয় ওই অংশকে হচ্ছে পশ্চাৎদেশীয় তটভূমি বলা হয়। চিত্রটা দেওয়ার চেষ্টা করবে, অনলাইনে গুগলে পেয়ে যেতে পারো অথবা বই থেকে দেখে নেবে। 3 নম্বরে যেটা আছে সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে একম্যানের ধারণাটির ব্যাখ্যা করো। একম্যানের ধারণাটি হলো বায়ু প্রবাহের কারণে সৃষ্ট সমুদ্র স্রোতগুলি সরাসরি বায়ুর দিকের পরিবর্তে পৃথিবীর আবর্তনের কারণে ডান দিকে উত্তর গোলার্ধে এবং বাঁ দিকে দক্ষিণ গোলার্ধে মেঘে প্রভাবিত হয় এবং গভীরতা বৃদ্ধির সাথে সাথে এই বিচ্যুতি বাড়তে থাকে যা একটি সর্পিল গতিপথ তৈরি করে। একে একম্যান স্পাইরাল বলা হয়। অর্থাৎ একম্যানের ধারণাটি এইটা। এর কারণ কি দেওয়া আছে দেখবে, ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশনে ওইটা দেওয়ার চেষ্টা করবে একম্যানের ধারণাটা কি ছিল বা কিসের সঙ্গে সম্পর্কিত। তারপর কারণ দেওয়ার চেষ্টা করবে এটি মূলত কোরিওলিস ফোর্স যেটা তার প্রভাবে ঘটে। বিচ্যুতি স্রোতের উপরিভাগ বায়ুর দিকের সাথে প্রায় 45 ডিগ্রি কোণে প্রভাবিত হয়। গভীরতা বাড়ার সাথে সাথে স্রোতের গতিবেগ কমে যায় এবং বিচ্যুতির কোণ বাড়তে থাকে। মোট প্রবাহ একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত মোট জলরাশির প্রবাহ বায়ুর দিকের সাথে 90 ডিগ্রি কোণে, উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে, যাকে একম্যান ট্রান্সপোর্ট বলা হয়। এবার 4 নম্বরে যেটা আছে 2-এর দাগের জীববৈচিত্র্যের ধরনগুলি ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য প্রধানত 3 ধরনের রয়েছে, একটা জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, 2 নম্বরে আছে প্রজাতিগত বৈচিত্র্য অর্থাৎ স্পিসিস ডাইভার্সিটি, 3 নম্বরে আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি যাকে বলে। এরপরে হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, দেখবে জিনগত বৈচিত্র্য কি জিনিস সেটা হচ্ছে, যেমন উদাহরণ ব্র্যাকেটে দেওয়া আছে বিভিন্ন জাতের ধান বা আম। প্রজাতিগত বৈচিত্র্য যেমন একটি বনে বিভিন্ন ধরনের গাছপালা ও প্রাণী। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি, যেমন বন, জলাভূমি, মরুভূমি, প্রবাল প্রাচীর, সেখানকার যে বাস্তুতান্ত্রিক অবস্থা, মানে পুরো এরিয়াটাকে বোঝাচ্ছে, পুরো এরিয়ার যা কিছু আছে। এই 3টা হচ্ছে জীববৈচিত্র্যের ধরন, ব্যাখ্যা করে দেওয়া আছে, পড়বে পয়েন্ট পয়েন্ট করে। আর গুরুত্বটা লাস্টে একটুখানি দেবে যেহেতু 3 নম্বরের কোশ্চেন। এই বৈচিত্র্যগুলি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার 3-এর দাগের যে কোশ্চেনগুলো আছে দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ হিসেবে পলিস্তরের ভূমিকা কি? সমুদ্রবক্ষের বিস্তৃতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো পলিস্তরের বিন্যাস এবং পুরুত্ব। সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব অনুযায়ী নতুন মহাসাগরীয় ভূত্বক এবং মহাসাগরীয় শৈলশিরা বরাবর গঠিত হয় এবং পুরনো ভূত্বক বা সাবডাকশন জোনে ধ্বংস হয়। অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক মহাসাগরীয় শৈলশিরা বরাবর গঠিত হয় আর পুরানো ভূত্বক সাবডাকশন জোনে ওইখানে ধ্বংস হয়ে যায়। শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায় ভূত্বকের বয়স তত বাড়ে।
শৈলশিরার কাছে গঠিত নতুন পলিস্তর পুরুত্ব খুব কম বা প্রায় থাকে না, কারণ শৈলশিরার কাছে সেখানে অগ্নুৎপাত হচ্ছে, সেখানে নতুন ভূত্বক তৈরি হচ্ছে, আর যত দূরে যাওয়া যায় তত হচ্ছে পুরানো ভূত্বক। আর শৈলশিরা থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে ভূত্বকের বয়স বাড়ার ফলে পলি সঞ্চয়ের হার বাড়ে এবং পলিস্তরের পুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। এই অসম পলি সঞ্চয় প্রমাণ করে যে সমুদ্রের তলদেশ স্থির নয় বরং ক্রমাগত প্রসারিত হচ্ছে। মানে এর দ্বারা প্রমাণিত যে সমুদ্রের তলদেশটা স্থির নয়, ক্রমাগত প্রসারিত হচ্ছে। একটু দেখবে ভালো করে, একটু বুঝে নিলে এগুলা নিজেরাই লিখতে পারবে। 2 নম্বরে যেটা আছে ইনসেলবার্চ কাকে বলে, দেওয়া আছে দেখবে 2 নম্বরের কোশ্চেন। ইনসেলবার্চ হলো মরুভূমি বা শুষ্ক অঞ্চলে অবস্থিত বিচ্ছিন্ন খাড়া ঢালযুক্ত টিলা বা পাহাড়। ইনসেলবার্চ শব্দটি জার্মানি ভাষা থেকে এসেছে, যার অর্থ দ্বীপ বা পর্বত। এগুলি সাধারণত কঠিন শিলা দ্বারা গঠিত, যার নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হওয়ার পরেও দাঁড়িয়ে থাকে। মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত ক্ষয়কার্যের ফলে এই ভূমিরূপ সৃষ্টি হয়। এবার 3 নম্বরে যে কোশ্চেন আছে 3-3, দেখো নিক বিন্দু কাকে বলে। নদীর অনুদৈর্ঘ্য গতিপথে সৃষ্ট হঠাৎ ঢাল পরিবর্তনের স্থানকে নিক বিন্দু বা নিক পয়েন্ট বলে। সাধারণত জলপ্রপাত বা খরস্রোতের পাদদেশে এই ধরনের নিক বিন্দু দেখা যায়। নদীর পুনর্যৌবন লাভ করলে বা নদী ঘাটের কঠিন ও নরম শিলার অবস্থান পার্থক্যের কারণে এটি সৃষ্টি হতে পারে। এই বিন্দুর উপরের অংশে নদীর পুরনো ঢাল এবং নিচের অংশে নতুন খাড়া ঢাল দেখা যায়। এগুলা বৈশিষ্ট্যের আকারে পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো। সাধারণত 1 নম্বরে হচ্ছে সাধারণত ফার্স্টে সংজ্ঞা দিলে তারপর লিখবে 1 নম্বরে সাধারণত জলপ্রপাত বা খরস্রোতের পাদদেশে এই ধরনের বিন্দু দেখা যায়। 2 নম্বরে নদী পুনর্জীবন লাভ করলে নদী খাতের কঠিন ও নরম শিলার অবস্থান পার্থক্যের কারণে এর সৃষ্টি হতে পারে। 3 নম্বরে এই বিন্দুর উপরের অংশে নদীর পুরনো ঢাল এবং নিচের অংশে নতুন খাড়া ঢাল দেখা যায়। এগুলো পয়েন্ট করে বৈশিষ্ট্য আকারে লিখতে পারো। এবার 4 নম্বরে যেটা আছে জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে। জীববৈচিত্র্য হটস্পট হলো পৃথিবীর এমন কিছু ভৌগোলিক অঞ্চল যেখানে প্রচুর সংখ্যক স্থানীয় প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বাস করে, কিন্তু বর্তমানে সেই অঞ্চলগুলি মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে মারাত্মকভাবে বিপন্ন। এই অঞ্চলগুলিকে সংরক্ষণের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একটি অঞ্চলকে হটস্পট হিসেবে চিহ্নিত করার জন্য 2টি প্রধান শর্ত পূরণ করতে হয়। এটিতে কমপক্ষে 1500 প্রজাতির স্থানীয় সংবাহী উদ্ভিদ থাকতে হবে। আর 2 নম্বর যেটা আছে এর মূল প্রাকৃতিক উদ্ভিদের অন্তত 70% ইতিমধ্যে ধ্বংস হয়ে থাকতে হবে। এই দুটো মেন পয়েন্ট দেবে, শর্তটা দুটো যে শর্ত আছে দুটো পয়েন্ট, এই দুটো দেওয়ার চেষ্টা করবে আর যা লেখো না কেন। এবারে পার্ট বি তে দেখো 4-এর দাগে আছে 2 নম্বরের কোশ্চেন, 5-এর দাগে আছে 2 নম্বরের কোশ্চেন। পার্ট বিটা দেখো 4-এর দাগে বলেছে জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাসের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ইতিবাচক ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। ম্যালথাসের প্রতিরোধমূলক ব্যবস্থা এবং ইতিবাচক ব্যবস্থার মধ্যে পার্থক্য। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হারকে ছাড়িয়ে গেলে ভারসাম্যহীনতা তৈরি হয়। এই ভারসাম্য ফিরিয়ে আনতে ম্যালথাস 2টি ব্যবস্থার কথা বলেছেন। প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রিভেন্টিভ চেকস, এইগুলি হলো নৈতিক সংযম, যেমন দেরিতে বিবাহ করা, বিবাহ না করে থাকা, যার মাধ্যমে জন্মহার কমানো। এটি মানুষের ইচ্ছাধীন এবং এর ফলে দুঃখ কষ্ট এড়ানো যায়। আর ইতিবাচক বা পজিটিভ চিক্স যেগুলো বলেছে এগুলি হলো প্রাকৃতিক দুর্যোগ বা বলপূর্বক ঘটনা, যেমন দুর্ভিক্ষ, মহামারী, যার ফলে মৃত্যুর হার বৃদ্ধি পায় এবং জনসংখ্যা কমে যায়। এগুলি মানুষের ইচ্ছার বিরুদ্ধে ঘটে এবং এর ফলে সমাজে দুঃখ কষ্ট বাড়ে। আগেরটা হচ্ছে প্রতিরোধমূলক, হচ্ছে যেটা মানুষ নিজের স্বইচ্ছায় করে কিন্তু সেখানে দুঃখ কষ্ট কোনো প্রকার থাকে না, যেহেতু স্বইচ্ছায় করে। আর দ্বিতীয়টা হচ্ছে প্রাকৃতিক কারণে বা বলপূর্বক করা হয়, যেটা হচ্ছে সমাজে দুঃখ কষ্ট বৃদ্ধি করে। যেহেতু 2 নম্বরের কোশ্চেন, এই দুটো দিলেই হবে। এবারে 2 নম্বর যেটা আছে জনাকীর্ণতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে বলেছে। দেখো জনাকীর্ণতা বলতে বলছে একটি নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার অতিরিক্ত ঘনত্ব বা যা যেখানকার সম্পদের উপর চাপ সৃষ্টি করে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে, দেখো সম্পদের অভাব 1 নম্বরে, 2 নম্বরে যেটা আছে বেকারত্ব দারিদ্র, 3 নম্বরে যেটা আছে পরিবেশগত অবনতি, 4 নম্বরে যেটা আছে সামাজিক অস্থিরতা। 4টা পয়েন্ট দেওয়া আছে 2 নম্বরের, ঠিকঠাকই আছে, দেখে নেবে একটু লেখাগুলা। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সূচকগুলি সংক্ষেপে ব্যাখ্যা করতে বলেছে। অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমুখী ধারণা যা পরিমাপের জন্য বিভিন্ন সূচক ব্যবহার করা হয়, যেমন মোট দেশজ উৎপাদন বা জিডিপি এবং মাথাপিছু আয়। এটি দেশের মোট অর্থনৈতিক কার্যকলাপ এবং নাগরিকদের গড় আয়ের একটি পরিমাপ। মাথাপিছু আয় বৃদ্ধি সাধারণত উন্নয়নের সূচক। 2 নম্বরে আছে মানব উন্নয়ন সূচক এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স থেকে ইংলিশে বলছে। এটি শুধুমাত্র আয় নয় বরং জন্মকালীন গড় আয়ু, শিক্ষা এবং জীবনযাত্রা মানের উপর ভিত্তি করে তৈরি একটি সূচক। 3 নম্বরে যেটা আছে দারিদ্র্যের হার, অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের শতাংশ হার যত কম হয় উন্নয়ন তত বেশি বলে ধরা হয়।
অর্থাৎ যত দারিদ্র্য কম থাকবে যে দেশে, সে দেশে তত উন্নয়ন বেশি। এবারে কর্মসংস্থানের হার একটা আছে, উচ্চ কর্মসংস্থানের হার এবং বেকারত্বের নিম্ন হার সুস্থ অর্থনীতির লক্ষণ। এবার 4 নম্বরে যেটা আছে দেখো, দারিদ্র্যের সূচকগুলি সংক্ষেপে ব্যাখ্যা করতে বলেছে। দারিদ্র্যের সূচক কি কি আছে? দারিদ্র্য পরিমাপের জন্য বিভিন্ন সূচক ব্যবহার করা হয়, যা একটি দেশের আর্থসামাজিক অবস্থা প্রকাশ করে। মাথাপিছু আয় 1 নম্বরে আছে দেখো, মাথাপিছু আয় কম হলে তা দারিদ্র্যের একটি প্রধান সূচক। 2 নম্বরে আছে অপুষ্টির হার, পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের অভাব দারিদ্র্যের সরাসরি প্রমাণ। 3 নম্বরে আছে হচ্ছে শিক্ষার হার, নিরক্ষরতা এবং শিক্ষার সুযোগের অভাব দারিদ্র্যকে দীর্ঘস্থায়ী করে। 4 নম্বরে যেটা আছে শিশু মৃত্যুর হার, উন্নত স্বাস্থ্য পরিষেবার অভাবের কারণে উচ্চ শিশু মৃত্যুর হার দারিদ্র্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। এগুলো আছে দারিদ্র্যের সূচক, 4টা সূচক আছে, পড়ে নেবে একটু ভালো করে, এগুলো বুঝে নিলেই জাস্ট লেখা যায়। 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখো, অভিবাসন কাকে বলে? 5-এর 1-এ, অভিবাসন হলো একটি ভৌগোলিক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষের গমন বা স্থানান্তর প্রক্রিয়া। অভিবাসনের কারণগুলির মধ্যে অর্থনৈতিক সুযোগ, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ বা উন্নত জীবনযাত্রার সন্ধান অন্তর্ভুক্ত থাকতে পারে। এই প্রক্রিয়াটি দীর্ঘ বা স্বল্পমেয়াদী হতে পারে এবং এটি ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলে। এটা অভিবাসন কাকে বলে যেহেতু সংজ্ঞা চাইছে, 2 নম্বরের কোশ্চেন, এতটাই লিখতে পারো। এবার 2 নম্বর যেটা আছে দেখো, জনসংখ্যার লাভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাকে বলে? জনসংখ্যার লাভ্যাংশ বলতে বোঝায় একটি দেশের বয়স কাঠামোর পরিবর্তনের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা। যখন কর্মক্ষম জনসংখ্যা, সাধারণত 15 থেকে 64 বছর বয়সী যারা কাজ করতে পারে, অনুপাত নির্ভরশীল জনসংখ্যার, শিশু ও বয়স্ক যারা নির্ভরশীল এদের উপর, শিশুরা কিছু করতে পারে না, বয়স্করাও কাজ করতে পারে না, তুলনায় বেশি থাকে এবং অর্থনৈতিক সুবিধা তখনই অর্জিত হয় যখন একটি বৃহৎ কর্মক্ষম জনসংখ্যা কম নির্ভরশীলদের সমর্থন করে, যা সঞ্চয় এবং বিনিয়োগ বৃদ্ধির দিকে পরিচালিত করে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল, যেটা UNFPA অনুসারে এই পরিস্থিতি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলে তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। এই শব্দটি প্রথম ডেভিড ব্লুম প্রবর্তন করেন। পূর্ব এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বড় অংশ এই কর্মক্ষম জনসংখ্যার উপর নির্ভরশীল ছিল। তবে এই সুবিধা দীর্ঘস্থানে এবং কর্মক্ষম জনশক্তির সঠিক ব্যবহার না হলে এই লাভ্যাংশ কাজে লাগানো সম্ভব নয়। অর্থাৎ কর্মক্ষম জনশক্তি যদি এই সুবিধাটাকে ঠিকঠাক না কাজে লাগায় তাহলে এর কিছু লাভ নেই, সোজা কথা। একটু দেখে নেবে, জাস্ট কে বলেছিল এইটা বলবে আর সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবে, ওই যে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনসংখ্যার অনুপাত আর নির্ভরশীল জনসংখ্যার অনুপাত। 3 নম্বরে আছে লিঙ্গ ভিত্তিক অসাম্য সূচক কাকে বলে? অর্থাৎ জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। লিঙ্গভিত্তিক অসাম্য সূচক হলো একটি সূচক যা কোনো দেশ বা অঞ্চলের নারী ও পুরুষের মধ্যে স্বাস্থ্য, ক্ষমতায়ন এবং শ্রম বাজারের অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য পরিমাপ করে। এই সূচকটি 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করে, যেখানে 0 পূর্ণ সমতা এবং 1 পূর্ণ বৈষম্য নির্দেশ করে। এটা দেওয়ার চেষ্টা করবে অবশ্যই, এর মানটা কত থেকে কত বা কী নির্দেশ করে। এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP দ্বারা প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সূচকের মাধ্যমে দেশগুলির লিঙ্গ সমতা অর্জনে কতটা অগ্রসর হয়েছে তা বোঝা যায় এবং উন্নতির জন্য প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা সম্ভব হয়। 4 নম্বরে যেটা আছে দেখো, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কাকে বলে? অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বলতে এমন একটি উন্নয়ন প্রক্রিয়াকে বোঝায় যা সমাজের সকল স্তরের মানুষেরা, বিশেষ করে সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠী, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের সুফল সমানভাবে ভোগ করতে পারে তা নিশ্চিত করে। এই মডেলের লক্ষ্য হলো বৈষম্য হ্রাস করা এবং সকলের জন্য সুযোগের সমতা তৈরি করা। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মূল নীতিগুলির মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের সুযোগ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানোর উপর জোর দেয় না, বরং সেই প্রবৃদ্ধি কতটা টেকসই এবং ন্যায়সঙ্গত তার উপরও গুরুত্ব আরোপ করে। এবার দেখো পার্ট সিতে 6-এর দাগে যে 3 নম্বরের কোশ্চেনগুলো আছে আর 7-এর দাগে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে একটু দেখে নাও। ভারতের লৌহ ইস্পাত শিল্পে ছোটনাগপুরের কেন্দ্রীভূত হয়েছে কেন? ভারতের লৌহ ইস্পাত শিল্প ছোটনাগপুরে কেন্দ্রীভূত হয়েছে কেন? ভারতের ছোটনাগপুরে মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভূত হওয়ার প্রধান কারণগুলি হলো কাঁচামালের সহজলভ্যতা,
এখানকার হচ্ছে নিকটবর্তী ওড়িশা ঝাড়খণ্ড সীমান্তের লোহা করিক পাওয়া যায়, ঝরিয়া রানীগঞ্জের কয়লা পাওয়া যায়, চুনাপাথর ডলমাইট প্রভৃতি কাঁচামাল অত্যন্ত সমৃদ্ধ। 2 নম্বরে হচ্ছে শক্তি সম্পদের প্রাচুর্য, কারণ ডিভিসি আছে, এছাড়া কয়লা চালিত বিদ্যুৎও পাওয়া যায়। 3 নম্বরে যেটা আছে উন্নত পরিবহন ব্যবস্থা আছে, দক্ষিণ পূর্ব পূর্ব রেলওয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের সাথে যুক্ত করা যায়। এছাড়া পানির যোগান ও জলের যোগান লিখবে। জলের যোগান কি? সুবর্ণরেখা, দামোদর এবং ব্রাহ্মণী নদীর জন্য শিল্পকেন্দ্রগুলির শীতলীকরণ ও অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত হয়। সস্তায় শ্রমিক পাওয়া যায়, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ থেকে প্রচুর দক্ষ এবং অদক্ষ সস্তা শ্রমিক পাওয়া যায়। বন্দরের সান্নিধ্য, পাশাপাশি কলকাতা হলদিয়া বন্দরের নৈকট্য। তবে লাস্ট আছে কি? বাজার চাহিদা, স্থানীয় পরিকাঠামো উন্নয়ন ও ঘরোয়া বাজারে ইস্পাতের বিশাল চাহিদায় শিল্পের বিকাশে সহায়তা হয়েছে। নেক্সট যেটা আছে দেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের অভাবনীয় উন্নতির প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। এই সেম টাইপের পয়েন্টই হবে, তবে একটু কতটা কি খরচ বা কবে হয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করবে। দক্ষ সস্তা শ্রমিক, ভারতে প্রতি বছর বিপুল সংখ্যক প্রযুক্তি শিক্ষিত ইঞ্জিনিয়ার তৈরি হয়। উন্নত দেশগুলির তুলনায় ভারতের শ্রমমূল্য অনেক কম হয়, বিশ্বখ্যাত কোম্পানিগুলো এখানে তাদের আউটসোর্সিং কেন্দ্র গড়ে তুলেছে। সরকারি উদ্যোগ ও নীতি 2026 সাল নাগাদ ভারতের আইটি শিল্প $350 বিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যার পেছনে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প এবং বিভিন্ন কর ছাড়ের মতো সরকারি উৎসাহমূলক নীতি বড় ভূমিকা রাখছে। উন্নত পরিকাঠামো, ভারতের বিভিন্ন শহর যেমন বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতায় অত্যাধুনিক সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে, এসটিপিআই যাকে বলছে, এবং তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে ওঠা, উচ্চগতি ইন্টারনেট ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত হয়েছে। ইংরেজি ভাষার দক্ষতা, ভারতে আইটি পেশাদারদের ইংরেজি ভাষায় সাবলীল বিশ্ববাজারে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে পরিষেবা প্রদানের কাজকে সহজ করে তুলেছে। প্রযুক্তির দুটো অভিযোজন 2026 সালে ভারতীয় আইটি শিল্পে ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা শিল্প প্রবৃদ্ধিকে 10.6% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আর বিশ্বায়ন ও উদারীকরণ, 1991 সালের পর ভারতের বাজারে বিশ্বব্যাপী উন্মুক্ত হয়, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং বহুদেশীয় কোম্পানিগুলি ভারতে শাখা স্থাপন করেছে। নেক্সট যে কোশ্চেনটা আছে, ভারতের গ্রাম ও পৌর অঞ্চলের ভূমি ব্যবহারের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করতে বলছে। গ্রাম ও পৌর অঞ্চলের ভূমি ব্যবহারের প্রধান পার্থক্যগুলি আলোচনা করা হলো। ব্যবহারের প্রকৃতি দেওয়া আছে দেখো। গ্রামীণ অঞ্চলে ভূমি মূলত কৃষি, বনপালন, পশুপালনের মতো প্রাথমিক অর্থনৈতিক কাজে ব্যবহৃত হয়। অন্যদিকে পৌর অঞ্চলে ভূমি বসতি, বাণিজ্যিক কেন্দ্র, কলকারখানা, বিনোদনমূলক কাজে ব্যবহৃত হয়। জনসংখ্যার ঘনত্ব, আবাসন, গ্রাম এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম থাকে, তাই বাড়িগুলি বেশি দূরে দূরে খোলামেলা জায়গায় অবস্থিত হয়, কিন্তু পৌর অঞ্চলে অত্যন্ত বেশি হয়। ঘনত্বের কারণে ভূমি ব্যবহার অত্যন্ত নিবিড়, বহুতল ভবন, ঘিঞ্জি বসতি লক্ষ্য করা যায়। এগুলো সব মোটামুটি একবার পড়ে নিলে, একটু মন দিয়ে পড়লে, একটু বুঝে পড়লে লিখতে পারবে খুব সহজে। পরিকাঠামো পরিষেবা, পৌর অঞ্চলে রাস্তাঘাট, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো উন্নত পরিকাঠামো গঠনে ভূমিকা বড় অংশ ব্যবহৃত হয়। গ্রামীণ অঞ্চলে এই ধরনের পরিকাঠামোর জন্য ভূমি ব্যবহার তুলনামূলক খুবই সীমিত। খালি জমির পরিমাণ, গ্রামীণ অঞ্চলে চারণভূমি, অনাবাদ জমি প্রচুর জায়গা পড়ে থাকে, কিন্তু শহর অঞ্চলে ভূমির চাহিদা এতই বেশি যে খালি জমির পরিমাণ নেই বললেই চলে। অর্থনৈতিক ভিত্তিক গ্রামীণ ভূমি ব্যবহার সরাসরি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, বিপরীতে শহর অঞ্চলে ভূমি ব্যবহার তৃতীয় চতুর্থ স্তরীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেমন ব্যাংক, বীমা, তথ্য প্রযুক্তিগত পরিষেবা খাতের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এগুলা বুঝে পড়লে লিখতে পারবে। 4 নম্বরে যেটা আছে, গঙ্গা নদীর জলের গুণগত অবনমনের প্রভাবগুলি আলোচনা করো। গঙ্গা নদীর জলের গুণগত অবনমান ক্রমাগত হ্রাস পাওয়া, দূষিত হওয়ার প্রভাবগুলি অত্যন্ত সুদূরপ্রসারী। বর্তমান সময় বা প্রেক্ষাপটের প্রধান প্রভাবগুলি নিচে আলোচনা করা হলো। জনস্বাস্থ্যের উপর প্রভাব কি ফেলছে। গঙ্গার দূষিত জল ব্যবহারের ফলে কলেরা, টাইফয়েড, আমাশয়, হেপাটাইটিস এবং তীব্র ডায়রিয়ার মতো জলবাহিত রোগের প্রাদুর্ভাব মারাত্মকভাবে বেড়েছে। যেখানে পানি আছে ওগুলো জল করবে। ভারতে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো এই দূষিত জল। এছাড়া আর্সেনিক, ক্রোমিয়ামের মতো বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি করছে। জলজ জীববৈচিত্র্যের বিনাশ, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার ফলে বিওডি, যেটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলছে, বৃদ্ধি পাওয়ায় মাছ সহ অসংখ্য জলজ প্রাণী মারা যাচ্ছে। বিশেষ করে ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গা নদীর ডলফিন আজ বিলুপ্তির পথে। কৃষি জমির ক্ষতি হচ্ছে, দূষিত গঙ্গার জল সেচের কাজে ব্যবহার করায় মাটিতে ক্যাডমিয়াম, সিসার মতো ভারী ধাতু মিশে যাচ্ছে। এর ফলে জমির উর্বরতা কমছে, উৎপাদিত ফসল বিষাক্ত হয়ে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে। অর্থাৎ সেই উৎপাদিত ফসল আমরা খাচ্ছি বা
বিভিন্ন পশু পাখি খাচ্ছে, তার মধ্যে কি হচ্ছে, খাদ্য শৃঙ্খলের মধ্যে এটা প্রবেশ করছে। এবারে হচ্ছে অর্থনৈতিক প্রভাব কি হচ্ছে, নদী কেন্দ্রিক মৎস্য চাষ, পর্যটন শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এনএমসিজি এর তথ্য অনুযায়ী নদীর নাব্যতা ও পরিচ্ছন্নতা কমায় মৎস্যজীবীদের আয় কমছে এবং নদী তীরবর্তী অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। অর্থাৎ নদীতে যদি মাছরা সব মারা যায়, তাহলে হচ্ছে মৎস্যজীবীরা মাছ ঠিকঠাক শিকার করতে পারছে না এবং নদীতে মাছের পরিমাণ কম থাকায় মৎস্যজীবীদের হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতাটা নষ্ট হচ্ছে। আর নদীর নাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে এইসব জমা হতে হতে, অর্থাৎ গভীরতা কমছে। বাস্তু সংস্থানের ভারসাম্যহীনতা, প্লাস্টিক বর্জ্য ও শিল্পজাত রাসায়নিক কারণে নদীর স্বকীয় শোধন ক্ষমতা অর্থাৎ সেলফ পিউরিফিকেশন ক্যাপাসিটি হারিয়ে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী গঙ্গা অববাহিকার পরিবেশকে বিষাক্ত করছে। অর্থাৎ এইসব দূষণের কারণে, প্লাস্টিক বা পলিথিন বা অন্যান্য কেমিক্যালের কারণে নদী যে জল যে নিজস্ব যে স্বচ্ছ হয়ে যাওয়ার যে ক্ষমতা বা নিজস্ব যে পরিষ্কার হওয়ার ক্ষমতা, সেটা হারিয়ে ফেলছে, কারণ নদীতে দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নেক্সট 7 দাগে যে কোশ্চেনগুলো আছে দেখো, পূর্ব ভারতের দুটি পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রের নাম লেখো। 2 নম্বরের কোশ্চেন এগুলা। পূর্ব ভারতের দুটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হলো হলদিয়া আর নুন মাটি। এছাড়া আরো অন্যান্য আছে, দেখবে। 2 নম্বর হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতের দুটি সাফল্য উল্লেখ করো। দারিদ্র হ্রাস ও ক্ষমতায়ন 1 নম্বরে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ক্ষমতার মাধ্যমে 270 মিলিয়নের বেশি মানুষকে বহুমাত্রিক দারিদ্র্য থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। 2 নম্বরে হচ্ছে পরিচ্ছন্নতা, স্বচ্ছ ভারত বা স্বাস্থ্য ভারত। পরিচ্ছন্ন ভারতের অভিযান এবং জাতীয় পুষ্টি মিশনের মতো কর্মসূচির মাধ্যমে ভারতের 100% গ্রামীণ স্যানিটেশন অর্জন করেছে এবং শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। এবার যেটা আছে, আয়ুষ্মান ভারত যোজনার মতো স্বাস্থ্য প্রকল্পগুলি স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সুলভ করেছে। নেক্সট 3 যে কোশ্চেনটা আছে দেখো, কলকাতা অঞ্চলের বায়ুর গুণগত মাত্রা উন্নতির জন্য দুটি উপায় বা উল্লেখ করো। 1 নম্বরে হচ্ছে পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও বৈদ্যুতিক যানবাহনের প্রচার। শহরে বায়ু দূষণ কমানোর অন্যতম প্রধান উপায় হলো 15 বছরের বেশি পুরনো বাণিজ্যিক যানবাহন ধাপে ধাপে সরিয়ে ফেলা এবং সেগুলির পরিবর্তে বৈদ্যুতিক যানবাহন যেমন ইভি, ইলেকট্রিক ভেহিকেল, এবং সিএনজি অর্থাৎ সিএনজি গ্যাস চালিত যে সব গাড়িগুলো আছে, সেগুলো চালিত বাস এবং অটো রিক্সার ব্যবহার বাড়ানো হয়েছে। দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক সিএনজি চালিত স্টেট বাস যেগুলো আছে, এসবিএসটিসি চলে, ও অটোরিকশার ব্যবহার বাড়ানো হচ্ছে। এছাড়া যানজট কমাতে এবং সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির ধোঁয়া নিয়ন্ত্রণ করতে উন্নত ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা এবং গ্রিন চ্যানেল কার্যকর করা হয়েছে। আর 2 নম্বরে যেটা আছে, ধূলিকণা নিয়ন্ত্রণ ও বনায়ন বৃদ্ধি। রাস্তার ধুলো নির্মাণ কাজের ফলে সৃষ্ট ধূলিকণা, যেগুলোর হচ্ছে পিএম হচ্ছে 2.5 থেকে 10, বাতাসে দূষণ বাড়ায়, অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার যেগুলা। এটি নিয়ন্ত্রণে কলকাতা পুরসভা নিয়মিত রাস্তায় জল স্প্রে করে ওই গাড়িগুলোর মাধ্যমে পৌরসভার, এবং নির্মাণাধীন অঞ্চলগুলি জাল দিয়ে ঘিরে রাখার মতো পদক্ষেপ নিতে পারে। এছাড়া বায়ুর মান দীর্ঘমেয়াদ উন্নত করতে শহরের বিভিন্ন স্থানে মিশন গ্রিন প্রকল্পের মধ্যে প্রচুর পরিমাণে গাছ লাগানো, কৃত্রিম বন তৈরি করা একান্ত জরুরি। 4 নম্বর যেটা আছে, সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণের সুরক্ষার জন্য গৃহীত দুটি ব্যবস্থা লেখো। ব্যাঘ্র প্রকল্প এবং সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা। সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণী সুরক্ষার জন্য গৃহীত দুটি ব্যবস্থা হলো রয়্যাল বেঙ্গল টাইগারের সংরক্ষণের জন্য ব্যাঘ্র প্রকল্প প্রজেক্ট টাইগার চালু করা এবং এলাকাটি একটি সংরক্ষিত বনাঞ্চল ও বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা। থ্যাংক ইউ, এতটুকুই। কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবে, আশা করি উত্তরগুলো খুব সহজেই বুঝতে পারবে, এবং বুঝে কিছু কোশ্চেন আছে এগুলো বুঝে একবার পড়লেই হচ্ছে নিজে থেকেই লিখতে পারবে। একটু ভালো করে দেখবে। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এইচএসের, মেনলি এইচএস যারা পরীক্ষা দেবে এবারে, এবিটি এর পরবর্তী পেজের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো, আর একটু লাইক করো। থ্যাংক ইউ, টাটা।